স্টেক হোল্ডার হিসাবে তাদেরকে সার্ভাইটা ঘটবে না সেটাও তো নাই। সুতরাং এখন 24কে হাইলাইট করে যদি 71কে আড়াল করা হয়, সংবিধানে লেখা থাকে, তাহলে 90-এর গণঅভ্যুত্থান কেন লেখা থাকবে? গণঅভ্যুত্থান তো এই দেশে আরো হয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে এই সংগ্রামই তো শুরু হয়েছে। এবং এই অবস্থার ভিতরেই আওয়ামী লীগ এবং তার মিত্র চিহ্নিত হয়েছে, হয়তো ক্ষমতায় চলে যাবে। ক্ষমতায় যদি ওনারা ভোটে চলে যান, আমাদের দলের অবস্থান থেকে পরিষ্কার করবো এবং এই লক্ষ্যে যে সংস্কারটা দরকার এটা করার জন্য সরকার পদক্ষেপ নেবে, এটাও আমরা বলবো। একই সাথে যে বিচারগুলো করা সম্ভব, এই অনির্বাচিত এবং একটা নিপীড়নকারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের একটা পর্যায়ে গিয়ে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম এবং সেই এক দফা ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই লড়াই জুলাই আগস্টে সর্বাত্মক একটা রূপ নেয় এবং সরকার, স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদে পরিণত হয় এবং সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে 5ই আগস্ট। ফ্যাসিবাদের সরকারের প্রধান পালিয়ে যান। এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং এই ফ্যাসিবাদ পতনে ইসলামিক দলগুলির মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। সেই খেলাফত মজলিসের মাননীয় আমির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা বসেছি, দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনো না, আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি এবং যে আলোচনা হয়েছে তার আলোকে আপনারা এর আগেও দেখেছেন যখন আমরা কারোর সঙ্গে কথা বলেছি আমরা তাদেরকেই বলেছি বক্তব্যটা পেশ করার জন্য। আজকে সেই জন্য খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের সাহেব উনি বক্তব্য রাখবেন। এখন ডক্টর আহমেদ আব্দুল কাদের। পরে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা 9 জন, আমির মজলিসের নেতৃত্বে আমরা 9 জন প্রতিনিধি বিএনপি গুলশান অফিসে মহাসচিব এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে আমরা কথা বলেছি। দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে যে ব্যাপারে আমরা একমত হয়েছে আমি একে করে শোনাচ্ছি আপনাদেরকে। 1, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা, মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। 2, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। 3, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। 4, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। 5, স্বৈরাচার ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। 6, খুন, গুম, হত্যা, নির্যাতনের যারা জড়িত দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করা। 7, আওয়ামী সরকারের সময়ে আলেম ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।
এই 4টি পয়েন্টে আমরা একমত হয়েছি এবং এর আলোকে আমরা সামনে কাজ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে ইসলামের দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য সাধন করা। জাতীয় ঐক্য হচ্ছে 5 আগস্ট যে ঐক্যটা হয়েছিল এটা অটুট রাখা, কারণ ইতিমধ্যে কিছু ভিন্ন চিত্র আমি দেখতে পাচ্ছি। এই জন্য আমরা তখন হচ্ছে বিভেদ ঐক্য, জাতির স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয় আমরা মনে করি। এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি। ধন্যবাদ আপনার সবাইকে। বলেন। হ্যাঁ বল ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনার আজকে কিন্তু নিউজ এটাই প্রধান, ওটা এমন কিছু বলেন না যেটা দিয়ে নিউজ অন্য বদলে যায়। নির্বাচনের বিষয়ে একটা ঐক্যমত এসেছে যে নির্বাচনটি 2025 সালের মধ্যে করা যায় কিনা সে বিষয়গুলোতে আপনারা যেমন মহাসচিব বলেছিলেন জুলাই আগস্ট নির্বাচন হতে পারে, এমন কোনো টাইম ফ্রেম বলেছেন ওনারা বা এই বিষয়ে কোনো মত? আপনার জুলাই আগস্ট কি এই বছরের মধ্যে পড়ে না? না এই বছরে পরে কিনা বলেন, তাহলে আমাদের বক্তব্যের সঙ্গে তার তফাৎ কি হচ্ছে? আমরা বলেছি জুলাই আগস্ট, ওনারা বলছেন এই বছরের মধ্যেই, তো ঠিকই আছে। তো জুলাই আগস্ট এই বছরের মধ্যেই নাকি? বলেন আর কি বলেন। একটা বিষয় হচ্ছে, গতকাল আমরা দেখেছি যে জামায়াত ইসলাম এবং ইসলাম বাংলাদেশ তারা একটি ইসলামী একটা মোর্চা করার চেষ্টা করছে বা এই ধরনের আলোচনা আছে। আলহামদুলিল্লাহ ভালো। ইসলামিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে, বিএনপি নিয়ে কনসার্ন কিনা? এখানে কনসার্নের তো কিছু না। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। এক সময় একজন এক দল আর এক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে, এটাতে অস্বাভাবিক আর কি আছে? আজকে যারা একমত কালকে আবার একমত নাও থাকতে পারে, এটাও ঘটেছে বাংলাদেশে বহু, তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে? কাজে আমার মনে হয় এই বিষয়গুলি নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন। নজরুল ভাই, আপনারা তো এর আগে যুবপথ আন্দোলন করেছেন, জাতীয় ঐক্যের জন্য আপনারা আলোচনা করেছেন এই 5 আগস্টের আগে, এবং সেটা এখন ধারাবাহিক সেই আলোচনা করছেন ঐক্য বজায় রাখার জন্য। তো সেই ক্ষেত্রে কি আবারও নির্বাচনকে সামনে রেখে আপনাদের আবারও একটা জোট বা রাজনৈতিক জোট কিংবা নির্বাচনী জোট হতে যাচ্ছে কিনা? আমরা তো ঐক্যবদ্ধ আছি। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছিলেন যে যারাই আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে রত আছি, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। কাজেই এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, একযোগে তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। নির্বাচন তো আন্দোলনের একটা অংশ বলে আমরা মনে করি। তো সমমনা দলগুলো তারা কি বলছে, নির্বাচনের দাবিতে রাজপথে নামা লাগতে পারে কিনা, এরকম কি কোনো আশঙ্কা? আপনি এই আলোচনাটা আমার মনে হয় এখনই গুরুত্বপূর্ণ না। আপনি একটা দাবি করেছেন, আপনার দাবি অগ্রাহ্য হলে, অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন সংগ্রাম তো হয়ই, অতীতেও হয়েছে, কিন্তু আপনার এটা তো অগ্রাহ্য কেউ করে নাই। কাজে এখনই আন্দোলনের প্রশ্ন আসতেছে কেন? গতকালকে মহাসচিব বলেছে যে তারা যথাযথ সংস্কারের পরেই নির্বাচন চায়, এখনই না, এরকম একটা শব্দ তিনি বলেছেন গতকালকে প্রেস ক্লাবে। আমরাও তো বলেছি যে সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না। যে সংস্কার আজকে আমরা করব, এখন থেকে 2 বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইব। আমরা বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা সময়টা, যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা।
সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচনের আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নাই। নজরুল ভাই, দুইটা সংস্কার কমিশন মানে সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আপনাদের কাছে কি কি মনে হয় যে কোন কোন সংস্কারগুলো এখন করা দরকার এবং কোনগুলো আপনার মানে যখন আপনি সাংবাদিক মানুষ, ভুল করতেছেন কেন? তারা জমা দিয়ে আবার কিছু সময় নিয়েছে নাকি? নিছে না আর কিছু সময়? আন্তঃকমিশন সমন্বয়ের জন্য একটা সময় আছে নিছে তো নাকি? তাহলে মানে চূড়ান্ত হয় নাই তো তাদের সুপারিশ। তাদের সুপারিশটা চূড়ান্ত হলে আমরা তার উপর আমাদের বক্তব্য দেব। তারপরে আমাদেরকে ডাকা হবে তো, হ্যাঁ, ডাকা হয়ে তারপর সরকার বলেছে আর কি যে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে তারা রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে, সেখানে আমরা আমাদের মতামত দেব। আগেই এখন আমরা বলবো কেমনে? সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনাকে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব দিয়েছেন, এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বলে? বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক এতদিন ছিল আর 5 তারিখের পরে যে সম্পর্কের কথা আমরা দেখছি, এই সম্পর্কে কি কোনো প্রভাব পড়তে পারে কিনা নতুন সরকার আপনার প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরে? আপনি আজকের সঙ্গে এটা প্রাসঙ্গিক না। তারপরে আপনি বলছেন, আমি বলি আপনাকে যে ব্যক্তি খুব বেশি মানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী আর কি। কিন্তু আমি তারপরেও মনে করি না আর কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে, তাই না? আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত, অতএব এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ ভাই। একটা প্রশ্ন ছিল, বিএনপি সরকার পতনে যে অবদান রাখছে সমমনা দলগুলোর সাথে, আলাদাভাবে তারা নাকি ঘোষণাপত্র তৈরি করছে, যেখানে সরকার রাষ্ট্রীয়ভাবে একটি ঘোষণাপত্র তৈরি করছে, সেক্ষেত্রে কি রাষ্ট্রের সাথে বিএনপির কি দ্বন্দ্বের মানে কে বলছে ঘোষণাপত্র তৈরি করছে? না, সেটা আমরা একটা নিউজে দেখলাম, সালাউদ্দিন আহমেদ বলছে। কি বলছে? যে আলাদাভাবে একটা ঘোষণাপত্র তৈরি করছে তাদের অবদান নিয়ে। আমি এটা সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি সরি, আমি বলতে পারবো না এটা। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের।